বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করব। আমি তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই ক্লাসগুলো তোমরা যখন দেখবা অবশ্যই খাতা এবং কলম সাথে নিয়ে বসবা। খাতা এবং কলম সাথে নিয়ে বসার পরে তোমাদের যেটা কাজ সেটা হলো কমপক্ষে আমার বোর্ডে যা লেখা আছে সেই লেখাগুলো ধারাবাহিকভাবে তোমার খাতায় থাকতে হবে, আর তারপরে বারবার দেখবা আর বোঝার চেষ্টা করবা। ইনশাল্লাহ মোটামুটি বুঝতে পারবা, একেবারে সব বুঝতে না পারলেও। যাই হোক, আমরা শুরু করি। পদার্থ বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2। অধ্যায় 2 এর নাম হচ্ছে ভেক্টর। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2 অর্থাৎ এই ভেক্টর মানে অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। এই ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। এই ভেক্টর বোঝার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। যেমন সময়, ভর, সরণ ইত্যাদি। এখানে রাশির সংজ্ঞাটা প্রথমেই তোমরা ভালো করে বুঝবা, কারণ রাশির সংজ্ঞা যদি না বুঝো তাহলে পরবর্তী ধাপের গুলো বুঝতে পারবে না। ভৌত জগৎ বলতে কি বোঝায় সেটা আমাদের জানা দরকার। ভৌত জগৎ বলতে বোঝায় আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই এবং যা দেখতে পাই না সব কিছু মিলেই হচ্ছে ভৌত জগৎ। তাহলে আমাদের চারপাশে তুমি যা কিছু দেখতে পাবা এবং দেখতে পাবা না সব কিছু মিলেই হবে ভৌত জগৎ। এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তুমি যেটাই পরিমাপ করতে পারবা সেটাই হয়ে যাবে রাশি। তোমাদের একটা প্রশ্ন ওই জায়গায় থাকতে পারে, সেটা হলো আমাদের চারপাশে গাছপালা, বিল্ডিং, বিভিন্ন কিছু দেখতে পাই, এইগুলো পরিমাপ করা যায় রাশি, তাহলে দেখা যায় না কোনটা? ওইটা যে বললেন যে ওইটাও রাশি। সময় দেখা যায় না, পরিমাপ করা যায়। বল, আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, এই বলটাও দেখা যায় না কিন্তু পরিমাপ করা যায়, ওইটাও রাশি। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো এখানে সময়, ভর, সরণ ইত্যাদি রাশি। রাশি 2 প্রকার। রাশি 2 প্রকার। এক নাম্বার হলো স্কেলার রাশি বা অদিক রাশি। 2 নাম্বার হলো ভেক্টর রাশি বা দিক রাশি। 2 প্রকার রাশির কথা আমরা বলেছি, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তোমরা সবাই কিছু কিছু জানো, তারপরেও আমি কিছু কথা বলবো, এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। স্কেলার রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদের স্কেলার রাশি বলে। যেমন ভর,
সময় দূরত্ব ইত্যাদি ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বলে। যেমন বল, সরণ, বেগ ইত্যাদি। আমরা এই দুইটা রাশি ভালো করে বোঝার চেষ্টা করব। এখন স্কেলার রাশি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদের স্কেলার রাশি বলে। যেমন ভর, সময়, দূরত্ব ইত্যাদি। এখানে শুধুমাত্র মান লাগবে, দিকের কোনো দরকার নাই। তুমি যদি বলো এমন যে স্কেলার রাশির দিক নাই, এই শব্দটাতে একটু ভুল হবে। অদিক রাশি মানে তার কোনো দিকই নাই, এই শব্দটাতে একটু ভুল হবে। আমি একটু পরে এটা দেখাচ্ছি। তো আমরা যেটা বলবো সেটা হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান লাগবে, দিকের দরকার নাই, থাকুক অথবা না থাকুক সেটা আমরা দেখব না। আমরা দেখব সেটাকে প্রকাশ করার জন্য দিক লাগে কিনা। যদি লাগে তাহলে হবে ভেক্টর, আর যদি না লাগে তাহলে হবে স্কেলার। যেমন এই জায়গায় আমি বলেছি ভর। বাজারে গিয়ে যদি আমি বলি বা তুমি যদি বাজারে গিয়ে বলো যে ভাই আমাকে 1 কেজি আলু দেন উত্তর দিকে, ওই দোকানদার তোমাকে পাগল বলতে পারে যে উত্তর দিকে মানে বুঝলাম না। 1 কেজি আলু দেন পূর্ব দিকে, 1 কেজি আলু দেন উপরের দিকে, এরকম দিক এখানে উল্লেখ করার কোনো দরকার নাই। কারণ শুধু 1 কেজি বললেই যথেষ্ট। 1 কেজি আলু দেন বলে দিলেই 1 কেজি আলু আমাকে দিয়ে দেওয়া হবে। এই জন্য ভর হচ্ছে স্কেলার রাশি। যদি আমি বলি আমরা এখানে আজকে 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা পড়ালেখা করবো কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে না কোন দিকে, সেটা আমাদের দরকার নাই। আমরা 1 ঘন্টা সময়, এই সময়ের জন্য কোনো নির্দিষ্ট দিক আমার উল্লেখ করার কোনো দরকার নাই। বললে বড় বড় পাগল বলবে। তাই ভর, সময়, দূরত্ব আর সরণ, এই দুইটা জিনিস আমি একসাথে তোমাদের বুঝাবো। তাহলে এই দুইটার মধ্যে কোনো দিকের দরকার নাই, শুধুমাত্র মান লাগবে। তাই এই দুইটা হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এই সকল রাশিকে প্রকাশ করার জন্যে মানও লাগবে আবার দিকও লাগবে। দুইটার একটাকে বাদ দিলে ওই রাশিকে সঠিকভাবে প্রকাশ করা যাবে না। ওই রাশিগুলোকে বলা হবে ভেক্টর রাশি। যেমন বল, আমি যদি একটা স্টুডেন্টকে বলি এই টেবিলটার উপর একটু বল দাও, এখন ওই স্টুডেন্ট এসে উল্টা পাল্টা একদিকে বল দিল, আমি যে দিকে টেবিলটাকে সরানোর চেষ্টা করেছিলাম তার উল্টা দিকে সরে গেল, তাহলে তো আমাদের লাভ হবে না। উল্লেখ করে দিতে হবে টেবিলটাকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা বল দাও, তাহলে টেবিলটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবে। তাহলে এই বল উল্লেখ করার জন্য আমাদের মানের সাথে আবার দিকেরও দরকার হয়। এই জন্য এটা হচ্ছে একটা ভেক্টর। বেগ, বেগ আর দ্রুতি তোমরা জানো একটা ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার। বেগেরও একটা নির্দিষ্ট দিক থাকে। আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দূরত্ব আর সরণ, দুটার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। মনে করো এক ব্যক্তি এ অবস্থান হতে বি অবস্থানে যাবে, এ অবস্থান হতে বি অবস্থানে যাবে, বিভিন্ন পথে এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে পারে। একজন ব্যক্তি সোজা এই বরাবর চলে গেল, 1 নাম্বার। আর আরেকজন ব্যক্তি এদিক দিয়ে ঘুরে, এই রাস্তাটা দিয়ে ঘুরে এখানে আসলো। তোমরা জানো বিভিন্ন রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এটা হলো 2 নাম্বার। খেয়াল করে দেখো যে ব্যক্তি এ থেকে বি বিন্দুতে সরাসরি চলে গেল তার দিক হলো একটা,
তার দিক কয়টা? একটা। একটা দিক মানে হচ্ছে তার একটা নির্দিষ্ট দিক আছে। যেহেতু তার একটা নির্দিষ্ট দিক আছে এ থেকে বি এর দিকে, তাই এই দূরত্বটাকে বলা হবে সরণ। যদি এখান থেকে অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা যাই, তাহলে এখানে একটা নির্দিষ্ট দিকে আমরা যাব, আর নির্দিষ্ট দিকে যাওয়ার সময় যে দূরত্বটা যায় সেটাকে বলা হবে সরণ। এইবার দেখো, যে ব্যক্তি 2 নাম্বার পথে যাচ্ছিল, সে এই জায়গায় তার দিক ছিল এইদিকে, এখানে দিক ছিল এইদিকে, এখানে গিয়ে দিক তার এইদিকে, এখানে দিক তার এইদিকে, এখানে গিয়ে আবার এইদিকে আসতেছে। তাহলে 2 নাম্বার পথে যাওয়ার সময় তার নির্দিষ্ট কোনো দিক নাই। নির্দিষ্ট দিক নাই মানে কি? তার কোনো দিকই নাই, আছে। সে যখন এখান থেকে বের হলো তার একটা নির্দিষ্ট দিক ছিল, একটু দূরে গিয়ে দিক আবার চেঞ্জ হয়ে গেল। এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর আগ পর্যন্ত তার দিক বারবার চেঞ্জ হয়েছে। বারবার চেঞ্জ হয়েছে মানে তার দিকটা আর নির্দিষ্ট নাই। দিকটা নির্দিষ্ট না থাকার কারণে এই যে দূরত্বটা, এটাকে বলা হয় দূরত্ব। এই যে পথ, এই পথটাকে বলা হয় দূরত্ব। তাহলে দুইটা বিন্দুর সর্বনিম্ন যেই পথ সেটাকে বলা হবে সরণ, আর সর্বনিম্ন পথের বাইরে যতগুলো পথ থাকবে সবগুলোই হবে দূরত্ব। আজকের পর থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে স্কেলার রাশির দিক যদি কেউ বলে একেবারে নাই, আমরা বিশ্বাস করব না। স্কেলার রাশির দিক যদি থাকে তার দিক হবে ভেক্টর রাশি থেকে বেশি। স্কেলার রাশির দিক যদি থাকে তার দিক হবে কি? ভেক্টর রাশি থেকে বেশি। ভেক্টর রাশির দিক হলো মাত্র একটা, আর স্কেলার রাশির দিক অসংখ্য হইতে পারে। যদি একটা থেকে বেশি হয়ে যায় তখনই সেটা কি হয়ে যাবে? স্কেলার রাশি হয়ে যাবে। তাহলে স্কেলার রাশির দিক থাকতে পারে, কিন্তু যদি ওই রাশিটাকে প্রকাশ করার জন্য দিকটা দরকার না হয় তাহলেই সেটা হবে স্কেলার, আর যদি দিক লাগে তাহলে সেটা হবে ভেক্টর। আশা করি মোটামুটি ধারণা পেয়েছো। এইবার তোমাদের একটা এইচডব্লিউ আছে, তোমাদের একটা এইচডব্লিউ আছে। আমি সরাসরি ক্লাসটা নিতে বললে বেশি ভালো হয়, যাই হোক সরাসরি নিতে পারতেছি না এই মুহূর্তে। তোমাদের কাজ হলো খাতার মধ্যে দুইটা ভাগে ভাগ করবা। এক পাশে লিখবা হচ্ছে স্কেলার, আর আরেক পাশে লিখবা ভেক্টর। এইবার তুমি তোমার চারদিকে তাকাবা, তুমি চারদিকে তাকিয়ে যা কিছু পাও সেইগুলোকেই তুমি অ্যানালাইসিস করবা। কিভাবে? তুমি একটা জিনিস দেখলা, প্রথমে দেখবা ওই জিনিসটা পরিমাপ করা যায় কি না। যদি পরিমাপ করা যায় তাহলে এই জিনিসটা হলো একটা রাশি। যাই পরিমাপ করা যায় সেটাই কি? রাশি। এইবার যেহেতু এটা একটা রাশি, এটা দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। যখন তুমি দেখে নিলা এটা একটা রাশি, তারপরে তোমার কাজ হলো এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। যদি তোমার কাছে মনে হয় এটা স্কেলার রাশি, তাহলে তুমি এই পাশে লিখবে 1 নাম্বার। যেমন মনে করো আমরা ভর পরিমাপ করি, তাহলে লিখে দিলাম ভর এই জায়গায় স্কেলার রাশি। সময় পরিমাপ করি, সময়ের জন্য আমাদের নির্দিষ্ট দিক দরকার নাই, তাই সময় হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির নিচে স্কেলার রাশিগুলো লিখবো। আর এই জায়গায় মনে করো বল, বল পরিমাপ করার জন্য আমাদের মান এবং দিক দুইটাই লাগে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। একইভাবে আছে বেগ, আছে ত্বরণ, আছে সরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তুমি যেই রাশিগুলো খুঁজে পাবা বই থেকে হোক, তোমার আশেপাশের পরিবেশ থেকে হোক, ইন্টারনেট থেকে হোক, যেখান থেকেই হোক, তুমি রাশিগুলো বের করার পরে দুই ভাগে ভাগ করে রাখবা। এক পাশে স্কেলার আর এক পাশে ভেক্টর, দুইটা মিলে যেন 50টা রাশি হয়। কয়টা? দুইটা মিলে, হইতে পারে একটা বেশি একটা কম, কোনো সমস্যা নেই। দুইটা মিলে তোমাদের কাজ হলো 50টা রাশি খুঁজে বের করা। তারপরের ক্লাসে আমি চেষ্টা করব এইগুলো সঠিকভাবে তোমাদের আলাদা করে দিতে, কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি। এইটা হলো তোমাদের এইচডব্লিউ। 50টি রাশি খুঁজে বের করবা এবং ওই রাশিগুলো কি স্কেলার নাকি ভেক্টর সেইগুলো আলাদা করে লিখবা। এইবার আমি যাব হচ্ছে ভেক্টর প্রকাশের চিহ্ন। ভেক্টর
প্রকাশের চিহ্ন বা সংকেত। এ জায়গায় দেখো, যদি ভেক্টর কিভাবে লেখা হয়, অর্ধতীর, উপরের দিকে অর্ধতীর শুধু একটা দাগ, নিচে তীর, নিচে অর্ধতীর, অর্ধতীর শুধু একটা দাগ, অথবা এক পাশে মোটা করে বা বোল্ড করে। খেয়াল করো, যে কোনো ভেক্টরকে এইভাবে প্রকাশ করা যায়। এর উপরে একটা তীর, এর উপরে দেখো এটাকে বলে অর্ধতীর, অর্ধতীর মানে অর্ধেক তীর, নিচের দিকে তীর দেওয়া, এইটাও অর্ধতীর, এটা দিয়েও ভেক্টর বোঝায়। এটা শুধু একটা দাগ, এটা দিয়েও ভেক্টর বোঝায়, এটা দিয়ে আবার গড়ও বোঝায়। এখানে নিচে তীর, নিচে অর্ধতীর, নিচে অর্ধতীর, উপরের দিকে শুধু একটা দাগ, এইটা এইভাবে প্রকাশ করা হয়। এইটা আমাদের লেখার জন্য প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র কম্পিউটারে লেখার জন্য প্রযোজ্য। অর্থাৎ বোল্ড করে যদি লেখা হয় তখন সেটা দিয়ে ভেক্টর বোঝায়। কলমের কালি এইভাবে ঘষতে ঘষতে শেষ করে ফেলবা, আবার খাতা ছিঁড়ে ফেলবা, সুতরাং এটা লেখার জন্য এটা প্রথমেই বাদ। এখানে যেগুলো আছে সবগুলো তুমি ব্যবহার করতে পারো, সবগুলোই প্রযোজ্য। তবে বাজার থেকে তুমি একটা জামা কিনবা, মনে করো একটা জামা কিনবা, আমি 10টা দোকান ঘোরার পরে একটা জামা কিনি, তো একটা জামা কোনটা কিনি, সবচেয়ে খারাপটা? নিশ্চয় না। আমার সাধ্য মতো যেটা সবচেয়ে ভালো সেটা কিনি, আমার সাধ্য মতো যেটা সবচেয়ে ভালো সেই জামাতে আমরা সবাই কিনি। আমরা যারা মার্কেটে যাই সবাই চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো কোনটা পাওয়া যায়। আমার মতে এইখানে যতগুলো চিহ্ন আছে তোমরা আমার সাথে একমত হবা, সবচেয়ে ভালো কোনটা? প্রথমটা। যদি এটা সবচেয়ে ভালো হয় তুমি কেন খারাপটা পছন্দ করবা? তবে অনেক সময় লিখতে গিয়ে এরকম একটা দাগ দিলাম বা তারা ওরা করে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যদি ভেক্টর সঠিকভাবে লিখি তাহলে অবশ্যই এটা প্রথমে পছন্দ করব। কারণ তবে কারো কারো পছন্দ একটু অন্যরকম থাকতে পারে। আমি দেখেছি অনেকের হাঁটুতে প্যান্ট ছিঁড়া, এটা নাকি একটা নতুন ফ্যাশন। তো এই প্যান্ট ছিঁড়া প্যান্ট টাকা দিয়ে কেনার কোনো মানে নেই। এটা কিভাবে আসছে? কোনো ফকির হয়তো বা কোনো একটা লোক হাঁটতেছিল, পড়ে গেছে, হাঁটুর মধ্যে ছিঁড়ে গেছে, ওইটাই তার ফ্যাশন হয়ে গেছে। আর আমরা এখন টাকা দিয়ে ওই পুরান প্যান্টটা কিনি। এই পুরান প্যান্ট কেনার পক্ষে আমি না। বাজারে গেলে যদি এগুলো দেখাই যে ভাই এটা নতুন মডেল, আমি ছিঁড়া প্যান্ট আমি টাকা দিয়ে কিনবো কেন? টাকা দিয়ে কিনবো ভালো প্যান্ট। সুতরাং এই ছিঁড়া ফাড়া জিনিসগুলো অনেকের পছন্দ থাকতে পারে, তবে আমার মতে যারা ভালো মানুষ, ভালো মানসিকতার, তারা অবশ্যই ভালোটা পছন্দ করবে। যাই হোক, এরপরে আরো একভাবে প্রকাশ করা যায়। মনে করো একটা রশ্মি নিলাম, রশ্মি, রেখা, রেখাংশ, এই তিনটার মধ্যে তোমাদের পার্থক্য জানতে হবে। ছোট ছোট বিষয়গুলো খুব ভালোভাবে মাথার ভিতরে ঢুকিয়ে রাখতে হবে, কারণ এই ছোট জিনিসগুলো যদি তোমরা ভুল করো তাহলে অনেক বড় বড় ভুল হয়ে যেতে পারে একটা সময়। এটা রশ্মি, রশ্মি, আরেকটা হলো রেখা, আরেকটা হলো রেখাংশ। এভাবে দেখায় না, এইভাবে দেখায়। তাহলে এটা রশ্মি, এটা রেখা, আর এটা রেখাংশ। পার্থক্যটা কি? রশ্মির একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়। রশ্মির একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়, কোন জায়গায় গিয়ে শেষ হবে সেটা কেউ জানে না। আর রেখার শুরুও নাই, শেষও নাই। রেখাংশ, রেখাংশ মানে হচ্ছে রেখার একটা অংশ। আমরা যেগুলো দেখাই এইভাবে, এগুলো প্রত্যেকটা আসলে এক একটা রেখাংশ, প্রত্যেকটাই এক একটা রেখাংশ। তাহলে রেখাংশ হলো রেখার একটা অংশ, এটা এইভাবে নির্দেশ করা হয় এ বি। এটা হলো রেখার একটা অংশ মাত্র, রেখার নির্দিষ্ট কোনো সীমা নাই, ডান দিকে অসীম, বাম দিকেও অসীম পর্যন্ত যাবে। তাহলে রশ্মি কোত্থেকে আসলো? মনে রাখার জন্য, আমরা যদি একটা লাইট জ্বালাই, এই লাইট থেকে আলো উৎপন্ন হয়, কিন্তু কোন জায়গায় গিয়ে শেষে আমরা কি জানি? ওটাকে বলা হয় আলোক রশ্মি। আর ওই জায়গা থেকে এই রশ্মির চিহ্নটা আসলো। তাহলে তার স্টার্টিং পয়েন্ট আছে, আলো একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে এটা আমরা কেউ জানি না। এই জন্য তার স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু এন্ডিং পয়েন্ট নাই। তো আমরা এইভাবে দেখাই, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, যদি আমি এ আর এটা বি দেই তাহলে এটা হবে এ বি ভেক্টর। যদি আমি এইভাবে দেই, মনে করো দুইটা পয়েন্ট নির্দিষ্ট, মাঝের তীর চিহ্ন দেই,
কোনো সমস্যা নাই। এবি ভেক্টর বিভিন্নভাবে প্রকাশ করা যায়। এইবার মনে করো এখানে আমি লিখলাম, তীর চিহ্ন দিলাম, শুধু এ দিলাম, এর উপরে ভেক্টর, এটা দিয়েও বুঝাই। তাহলে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। যদি আমরা বুঝি যা লিখি সব ঠিক, আর যদি না বুঝি তাহলে যা লিখবা সব ভুল। সুতরাং বুঝতে হবে আগে, লিখতে হবে পরে। এবার আমরা যেটা পড়বো সেটা হলো বিভিন্ন প্রকার ভেক্টর। বিভিন্ন প্রকার ভেক্টর। প্রথমে পড়বো আমরা সদৃশ ভেক্টর। যে সকল সমজাতীয় ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক একই, তাদের সদৃশ ভেক্টর বলে। চিত্রে এ ও বি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর যে সকল সমজাতীয়, এখানে অনেকগুলো শব্দ আছে, শব্দগুলো আলাদা আলাদাভাবে ভেঙে আমাদের জানতে হবে। সমজাতীয় কথাটার মানে কি? সমজাত মানে হচ্ছে একই জাত। সমজাত মানে হচ্ছে একই জাত। একই জাত বলতে কি বোঝায়? মানুষের মধ্যে বিভিন্ন ধরনের জাত আছে, পশু পাখির মধ্যে বিভিন্ন ধরনের জাত আছে, আর এই ভেক্টরের মধ্যেও বিভিন্ন ধরনের জাত আছে। যেমন মনে করো এ যদি একটা বেগ ভেক্টর হয়, বেগ তো একটা ভেক্টর, তাহলে এই বিটা হইতে হবে বি ভেক্টর। বি মানে বেগ ভেক্টর। এটা যদি বেগ ভেক্টর হয়, বিটাকে হইতে হবে বেগ। এটা যদি হয় ত্বরণ, বিটা হবে ত্বরণ। তাহলে দুইটা ভেক্টর একই জাতের হবে। যদি একটাকে তুমি বেগ বলো আর একটাকে ত্বরণ বলো, তাহলে দুইটা ভেক্টর হয়ে গেল আলাদা জাতের। আলাদা জাতের ভেক্টরের মধ্যে তুলনা করা যাবে না, একই জাতের ভেক্টরের মধ্যে তুলনা করতে হবে। তাহলে যে সকল সমজাতীয় মানে একই জাতের, একই জাতের বলতে বোঝাচ্ছি যদি দুইটা ভেক্টরকে আমি নেই, দুইটা ভেক্টরের একটা যদি বেগ হয় আরেকটাও বেগ হইতে হবে, একটা যদি ত্বরণ হয় আরেকটাও ত্বরণ হইতে হবে। যে সকল সমজাতীয় ভেক্টরের মান ভিন্ন, অর্থাৎ এই দুইটা ভেক্টরের দিকে তাকাও, এই ভেক্টরটা একটু বড় মনে হচ্ছে, তার মানে এটার মান একটু বেশি। আর এই ভেক্টরটা হলো একটু ছোট, তার মানে এটার মান একটু কম। দুইটা ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক দুইটার একই দিকে। যদি একটা উত্তর দিকে হয় আরেকটাও উত্তর দিকে, একই দিক যদি একই হয় তাদেরকে বলা হয় সদৃশ। সদৃশ কথাটার মানে কি? দৃশ্য তো একই মানে হচ্ছে সদৃশ। সদৃশ মানে হচ্ছে দৃশ্য তো একই, দুইটা ভেক্টরকে দেখলে একই রকম ভেক্টর মনে হচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। কি বলা হয়? সদৃশ ভেক্টর। এবার যদি আমি যাই সমান ভেক্টর। সমান ভেক্টর যে সকল সমজাতীয় ভেক্টরের মান সমান এবং দিক একই, তাদের সমান ভেক্টর বলে। আমি এইখানে সমান করে দিলাম এ ও বি সমান ভেক্টর। খেয়াল করো সদৃশের পরে আমরা চলে আসলাম সমান ভেক্টর। সমান ভেক্টর হচ্ছে যে সকল সমজাতীয়, তার মানে কি একই জাতের ভেক্টরের মান সমান। দুটো ভেক্টরের মান আমি দেখলাম এখানে সমান এবং দিক একই, দিকটাও একই দিকে, তাদেরকে বলা হবে সমান ভেক্টর। তাদেরকে কি বলা হবে? সমান ভেক্টর।
এইবার এই জায়গায় লেখা যায় এ ভেক্টর সমান বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর কি হবে সমান। কিভাবে সমান হয় দুটো ভেক্টর দেখো, দুটো ভেক্টরের মানও সমান থাকতে হবে, আবার দিকও একই দিকে হইতে হবে। দিক সমান বলা যায় না, দিক হইতে হবে একই দিকে। তাহলে আমরা দুইটা ভেক্টর শিখলাম, একটা হলো সদৃশ ভেক্টর আর একটা হলো সমান ভেক্টর। সদৃশ ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে পার্থক্য কি? সদৃশ ভেক্টরের দুইটার মান সমান হবে না, আর সমান ভেক্টরের দুটার মান সমান হবে, এতটুকু পার্থক্য আছে। তারপরে আমরা যাব বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর যে সকল সমজাতীয় ভেক্টরের মান ভিন্ন এবং দিক বিপরীত তাদের বিসদৃশ ভেক্টর বলে। এ আরেকটা হলো বি ভেক্টর, এ ও বি বিসদৃশ ভেক্টর। সবাই দেখে নিবা, বিসদৃশ ভেক্টর যে সকল সমজাতীয় ভেক্টরের মান ভিন্ন, দুইটা ভেক্টরের মান আলাদা অর্থাৎ সমান নয়, এবং দিক হবে বিপরীত। দিক হবে কি বিপরীত, একটা যদি উত্তর দিকে হয় আরেকটা হবে কোন দিকে দক্ষিণ দিকে, তাদের বিসদৃশ ভেক্টর বলে। কিছু কিছু চালাক স্টুডেন্ট আছে যারা এরকম বলে যে স্যার আমি একবারে লিখে দিব যে সকল সমজাতীয় ভেক্টরের মান ও দিক ভিন্ন তাদের বিসদৃশ ভেক্টর বলে, তারপরে সে পাবে গোল্লা অর্থাৎ 0। কেন? দুইটা ভেক্টরের মান আলাদা, দিকও আলাদা, এই দুটো ভেক্টরকে বিসদৃশ ভেক্টর বলা যাবে না। তাহলে কি লিখতে হবে? মান ভিন্ন লিখতে হবে, আবার লিখতে হবে দিক বিপরীত। এই দুইটার দিক ভিন্ন কিন্তু দুইটার দিক বিপরীত না। বিপরীত বলতে বোঝাচ্ছি একটা যদি পশ্চিম দিকে হয় আর একটা হবে পূর্ব দিকে, এটাকে বলা হয় দিক বিপরীত। এই ছোট ছোট ভুলগুলো করা যাবে না, চালাকিও করা যাবে না। চালাকি করা যাবে বুঝে শুনে, না বুঝে চালাকি করলে ধরা খেয়ে যাবা। আমি তোমাদের আরেকটা গল্প বলে নেই, তোমরা অনেকে এবার চিন্তা করতেছো স্যার শুধু মুছে আর একটু এডিট করে আর লিখে, তা আমরা শুধু মুছবো আর একটু এডিট করবো আর লিখবো, তাহলে কিন্তু ঝামেলায় বলে যাবা। গল্পটা বলে নেই। একটা ছেলে সেলুনে গেছে চুল কাটার জন্য। তো চুল কাটার জন্য সেলুনে যাওয়ার পরে প্রথমে বললো যে আমাকে একটা রাউন্ড কাটিং করে দেন। তো রাউন্ড কাটিং করে দিল। রাউন্ড কাটিং করে দেওয়ার পরে বললো না আমার এটা ভালো লাগে না। তো বলছে কি করবো? কয় এবার রোনালদো কাটিং করেন, এই মাঝে দিয়ে শুধু চুল থাকবে, দুই সাইড দিয়ে থাকবে না, কেটে দেন। তো করলো, করার পরে করে না আমার এটাও ভালো লাগতেছে না, কি করবো? এবার ন্যাড়া করে দেন। এবার ন্যাড়া করে দিল। ন্যাড়া করে দেওয়ার পরে বললো কয় টাকা দিতে হবে ভাই? বলে যে রাউন্ড কাটিং এর জন্য 50, আর রোনালদো কাটিং এর জন্য আর 50, 100, আর ন্যাড়া করার জন্য হচ্ছে 20 টাকা, এই 120 টাকা। বলে ভাই আমার মাথায় দেখান কাটিং, মাথায় একটা ন্যাড়া কাটিং, এই যে 20 টাকা নেন। তো তোমাদের অবস্থা কিন্তু পরে ন্যাড়া কাটিং এর মতো হয়ে যাবে। তোমরা এডিট করে করে লিখবা, পরে খালি ন্যাড়াটাই থাকবে, আগের গুলো সব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। সুতরাং এডিট করে করে লেখা যাবে না, তোমাদের খাতায় ধারাবাহিকভাবে লিখতে হবে। তাহলে বিসদৃশ ভেক্টর আমরা লিখলাম। এইবার আমরা যেটা লিখবো সেটা হলো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর যে সকল সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত তাদের বিসদৃশ ভেক্টর বলে। তাদের বিপরীত ভেক্টর বলে। চিত্রে এ ও বি দুটি বিপরীত ভেক্টর। লিখে নাও, আমি বুঝাচ্ছি। বিপরীত ভেক্টর যে সকল
সমজাতীয়। সমজাতীয় কথা মানে আগেই বুঝতে পেরেছো, ভেক্টরের মান সমান, দুটো ভেক্টরের মান হবে সমান, বেশ কম হলে হবে না, কিন্তু দিক হবে বিপরীত, তাদের বিপরীত ভেক্টর বলে। একে বা এদের ঋণাত্মক ভেক্টরও বলা হয়। এদেরকে কি বলা হয়? ঋণাত্মক ভেক্টরও বলা হয়। কেন বলা হয় সেটা আমি বলতেছি এখন। দুটা ভেক্টরের মান সমান, তার মানে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান বি ভেক্টর, লিখতে পারি না? এটা আমরা লিখতে পারি না। দুটা ভেক্টরকে যদি সমান বলতে হয়, মান হইতে হবে সমান, দিক হইতে হবে একই দিকে, তাহলে দুইটা ভেক্টরকে আমরা সমান বলতে পারি। তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি? দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক হচ্ছে বিপরীত। দিক বিপরীতকে আমরা কিভাবে লিখব? মাইনাস দিয়ে। অর্থাৎ একটা যদি হয় উত্তর দিকে আর একটা হবে দক্ষিণ দিকে, একটা যদি হয় উত্তর দিকে আরেকটা কোন দিকে হবে? দক্ষিণ দিকে। এখানে খেয়াল করে দেখো, যদি আমি একটু চেঞ্জ করে লিখি বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর, এটা কি ভুল হবে? না, দুইটাই ঠিক। যেহেতু একটা ভেক্টর আরেকটা ভেক্টরের ঋণাত্মক, দেখো এখানে দেখা যাচ্ছে, এই জন্য এদেরকে ঋণাত্মক ভেক্টরও বলা হয়। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এইবার লিখবো আমরা সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর যে সকল ভেক্টর একই রেখা বরাবর অবস্থান করে তাদের সমরেখ ভেক্টর বলে। যে সকল ভেক্টর একই রেখা বরাবর অবস্থান করে তাদের সমরেখ ভেক্টর বলে। চিত্রে এ ও বি সমরেখ ভেক্টর। দেখো সহজ সহজ কিছু সংজ্ঞা আমি লিখতেছি এখানে। যে সকল ভেক্টর একই রেখা বরাবর অবস্থান করে তাদের সমরেখ ভেক্টর বলে। দুটো ভেক্টর একই রেখায় যদি অবস্থান করে তাহলে তাদেরকে বলা হবে সমরেখ ভেক্টর। এবার এই দুটা ভেক্টর একই সরলরেখা বরাবর অবস্থান করে আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু বইয়ে দেখবা এই দুটা ভেক্টরকেও সমরেখ ভেক্টর বলা হয়। এই দুটা ভেক্টরকেও সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর বলা হয়। প্রশ্নটা হলো এই দুটা ভেক্টর কিভাবে সমরেখ ভেক্টর হয় সেটা বোঝার বিষয়। খেয়াল করো, তোমরা এইটা হয়তো একটু জানো, ভেক্টরের স্থানান্তর করা যায়। ভেক্টরের কি করা যায়? স্থানান্তর করা যায়। কিভাবে? ও এ বি সি, এটা যদি হয় এ ভেক্টর আর এটাকে ধরলাম আমরা বি ভেক্টর, এটা এ ভেক্টর আর এটাকে ধরলাম আমরা বি ভেক্টর। ও এ বি সি যদি একটা সামান্তরিক হয়, আমরা জানি ও এ আর সি বি এই দুইটা বাহু হবে সমান এবং সমান্তরাল। তাহলে এই ভেক্টরের মান যদি 10 মিটার হয়, 10 মিটার, তাহলে এই ভেক্টরের মান হবে 10 মিটার। এই ভেক্টরটা যদি উত্তর দিকে হয় তাহলে এই ভেক্টরটা হবে উত্তর দিকে। তাহলে এই ভেক্টরটাকে যদি তুমি এ দিয়ে প্রকাশ করো তাহলে এই ভেক্টরটাকে তুমি এ দিয়ে প্রকাশ করতে পারো। এই ভেক্টরের মধ্যে 10 মিটার উত্তর দিকে, এই ভেক্টরের মধ্যে 10 মিটার উত্তর দিকে, তাহলে এই ভেক্টর যা এই ভেক্টরও কি তাই। তাহলে আমি এই এটাকে এই পাশে স্থানান্তর করতে পারি। তাহলে একটা ভেক্টরকে এইভাবে স্থানান্তর করা যায়। যদি এই ভেক্টরটাকে এটার উপরে নেওয়া যায় তাহলে দুইটা ভেক্টর একই রেখায় অবস্থান করে, দুইটা ভেক্টর একই রেখায় অবস্থান করে।
তাহলে এই ভেক্টরটাকেও যদি আমি এদের উপরে রাখি তাহলেও তারা একই রেখা অবস্থান করবে। আর এই কারণে এই দুটো ভেক্টরকেও সমরেখ ভেক্টর বলা যায়। তোমাদের কাছে মনে হবে এই দুটো সমান্তরাল ভেক্টর, অবশ্যই সমান্তরাল ভেক্টর, কিন্তু তাদেরকে সমরেখ ভেক্টর বলা যায়। এবার আমরা দেখব সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে তাদের সমতলীয় ভেক্টর বলে। যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে তাদের সমতলীয় ভেক্টর বলে। এ বি সি তুমি ইচ্ছা মতো আঁকবা চিত্রে এ বি সি সমতলীয় ভেক্টর। এখানে খেয়াল করো, যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে তাদের সমতলীয় ভেক্টর বলে। এবার একই তলে কথাটার মানে কি? আমি এই বোর্ডের মধ্যে লিখতেছি, এখন এই বোর্ডটা কি? একটা তল। এই একটা তলের মধ্যে আমি যত ভেক্টর রাখবো সবগুলো ভেক্টর হবে সমতলীয় ভেক্টর। তার মানে এতক্ষণ আমরা যত ভেক্টর লিখেছি সবগুলোই কি? সমতলীয় ভেক্টর। কারণ অন্য তলে আমার দ্বারা এই মুহূর্তে আঁকা সম্ভব না। যদি কেউ 3 ডাইমেনশনাল চিত্র আঁকে তাহলে অন্য তলে ভেক্টর আঁকতে পারে, কিন্তু যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে সবগুলো ভেক্টর হবে একই তলে। আমি কি কথা বুঝাইতে পারলাম? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যত ভেক্টর এঁকেছি সবগুলো ভেক্টরই হচ্ছে সমতলীয় ভেক্টর। এইবার আমরা যাব হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কারণ এটা বারবার রিপিট হবে, বারবার বলা হবে একক ভেক্টরের সংজ্ঞাটা। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। কোন অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। মনে করি একটি অশূন্য ভেক্টর, এ ভেক্টরের মান এ বা এ ভেক্টর এর দিকে একক ভেক্টর এ। যে ভেক্টরের মান 1, দেখো যে ভেক্টরের মান 1 একক বলা যাবে না, এটা শুধু মান প্রকাশ করে। শুধুমাত্র কি প্রকাশ করে? মান। হইতে পারে 1 মিটার, হইতে পারে 1 সেন্টিমিটার, হইতে পারে 1 কিলোমিটার, হইতে পারে 1 কেজি 2 কেজি, বিভিন্ন কিছু হইতে পারে, কিন্তু এটার কোনো একক লেখা যাবে না। যে ভেক্টরের মান 1 এটা দিয়ে শুধুমাত্র দিকটা প্রকাশ করে। কি প্রকাশ করে? শুধুমাত্র দিক। এটার প্রমাণ দিব আমি। যে ভেক্টরের মান 1
তাকে একক ভেক্টর বলে। একক বলা যাবে না, এইটা একক ভেক্টর দিয়ে শুধুমাত্র দিককে প্রকাশ করা হয়। একক ভেক্টর দিয়ে শুধুমাত্র দিককে প্রকাশ করা হয়, এটা মনে রাখবা। কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। প্রথমে আমাদের জানতে হবে অশূন্য ভেক্টর কি। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। মান শূন্য হলে আবার ভেক্টর হয় কিভাবে? তোমাদের একটা প্রশ্ন আছে এই জায়গায়। শূন্য হলেও ভেক্টর হয়, এটার একটা কারণ আছে। কারণটা কি? আমরা জানি একটা ভেক্টর থেকে যদি আরেকটা ভেক্টর আমরা বিয়োগ করি, তাহলে একটা নতুন ভেক্টর পাওয়া যায়। একটা ভেক্টরের সাথে যদি আরেকটা ভেক্টর যোগ করি তাহলেও একটা নতুন ভেক্টর পাওয়া যায়। যদি এমন হয় একটা ভেক্টর হলো এইদিকে এ ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর আছে এইদিকে, এখানে ভেক্টরের মান যা, এখানেও ভেক্টরের মান তাই, ধরলাম এটা এ ভেক্টর। তাহলে দুটার যোগফল কত হবে? এ ভেক্টর যোগ মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু কত হয়? 0। এ ভেক্টরের সাথে যদি এই এ ভেক্টর আমি যোগ করতে চাই তাহলে কি দাঁড়াবে? আমি যদি অন্যভাবে বলি, এটাকে যদি আমি বি দেই আর এটাকে লিখলাম বি, কিন্তু এ আর বি যদি দুইটা সমান হয় মানের দিক দিয়ে, এ আর বি যদি দুইটা সমান হয় তাহলে তুমি এখানে কি দেখতে পারো? এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টরের মানটা এ সমান কি হয়ে যায়? 0। তাহলে এই 0টাও তখন একটা ভেক্টর হওয়ার কথা তোমাদের লজিক অনুসারে, কারণ একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করলে নতুন আরেকটা ভেক্টর পাওয়া যায়। সেই লজিক অনুসারে এই দুটার বিয়োগফলও একটা ভেক্টর হওয়ার কথা, আর সেই ভেক্টরটা হচ্ছে 0। আরও একটা ব্যাখ্যা আছে, সেটা হলো ডট গুণন ও ক্রস গুণন। ডট গুণন ও ক্রস গুণন যখন পড়াবো তখন আমি তোমাদের সেই ব্যাখ্যাটা দিব। আপাতত তোমরা এটাই জেনে রাখো যে কোনো একটা ভেক্টরের মান যদি শূন্য হয় তখন তাকে বলা হয় শূন্য ভেক্টর, আর যদি তার মান শূন্য না হয় তাহলে এই ভেক্টরটাকে বলা হয় অশূন্য ভেক্টর। শূন্য ভেক্টর প্রকৃতপক্ষে কোনো ভেক্টরের মধ্যে পড়ে না, এজন্য এই ভেক্টরটাকে বলা হয় অপ্রকৃত ভেক্টর। আর যে ভেক্টরের মান থাকে সেই ভেক্টরকে বলা হয় প্রকৃত ভেক্টর। তাহলে এখানে যে ভেক্টরের কথা আমরা বলতেছি সেই ভেক্টরটা হচ্ছে একটা প্রকৃত ভেক্টর। কোনো অশূন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। আমি একটা ভেক্টর নিয়েছি এই জায়গায়, এ একটি অশূন্য ভেক্টর। এ ভেক্টরের মান শুধুমাত্র এ দিয়ে প্রকাশ করব, অথবা যদি এ উপরে ভেক্টর চিহ্ন দেই তাহলে তার পরম মান দিব। যদি এর উপরে ভেক্টর চিহ্ন দেই তাহলে তার কি দিব? পরম মান দিব। এটা যেরকম মান প্রকাশ করে এই অংশটাও কি একই রকম মান প্রকাশ করে। এ ভেক্টরের দিকে একক ভেক্টরকে আমরা এরকম এর উপরে টুপি চিহ্ন দিব, টুপি বা ক্যাপ। এটা হলো একক ভেক্টরের চিহ্ন, টুপি বা ক্যাপ। একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে এই ভেক্টরটা যেই দিকে ছিল সেই দিকটা প্রকাশ করবে। তাহলে একক ভেক্টর দিয়ে শুধুমাত্র দিক প্রকাশ করে, সেটার প্রমাণ আমি এখনো দেইনি, দিব এখন দিব, তারপরে বিশ্বাস করবে, এর আগে না। মনে করি এ একটা ভেক্টর, এই ভেক্টরের মান হলো 10 মিটার। এটার ভিতরে মানও থাকবে আবার কি থাকবে? দিকও থাকবে। তাহলে মান নিলাম 10 মিটার, দিক কি? দিক ধরলাম উত্তর দিক। কোন দিক? তাহলে এই ভেক্টরের ভিতরে মান আছে আবার দিক আছে। ওকে, তাহলে এই ভেক্টরের মানটা কত হবে? মানটা হবে 10 মিটার। মানটা কত হবে? 10 মিটার। এইবার সূত্র অনুসারে আমরা যদি লিখি তাহলে এটা হবে 10 মিটার উত্তর, নিচে হবে 10 মিটার, 10 মিটার 10 মিটার কাটা, এখানে কি থাকে 1,
তাহলে 1 উত্তর। তাহলে এই ভেক্টরের মান হচ্ছে 1, এখানে শুধু আছে একটা দিক গুণ, তাহলে এটা শুধুমাত্র উত্তর দিককে প্রকাশ করতেছে। আমি বলেছি একক ভেক্টর শুধুমাত্র একটা দিক প্রকাশ করে, একক ভেক্টর শুধুমাত্র একটা দিক প্রকাশ করে, আর একক ভেক্টরের মান কত? 1। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে মনে রাখবা, যখনই পেস লাগবে এই উদাহরণটা দেখবা। ওকে, এবার আমরা পড়ব আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর i j k কল্পনা করা হয়। এই তিনটি একক ভেক্টরকে একত্রে আয়ত একক ভেক্টর বলে। আমি একটা চিত্র আঁকি, x y z। x অক্ষ বরাবর হলো i, y অক্ষ বরাবর হলো j, z অক্ষ বরাবর হলো k। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তোমরা ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার নাম শুনেছো। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করব, এই একটু পরেই আশা করতেছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে যেখানে তিনটা অক্ষ থাকবে। কয়টা অক্ষ? তিনটা। আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে এখানে অক্ষ থাকবে দুইটা, এখানে অক্ষ থাকবে কয়টা? দুইটা। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, এটা হলো ধনাত্মক x অক্ষ, এটা হলো ধনাত্মক y অক্ষ, আর এটা হলো ধনাত্মক z অক্ষ। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক ধনাত্মক অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর i j k কল্পনা করা হয়। এই তিনটি একক ভেক্টরকে একত্রে বলা হয় আয়ত একক ভেক্টর। এইবার এই জায়গায় যদি ধনাত্মক x অক্ষ বরাবর i হয়, তাহলে ঋণাত্মক x অক্ষ বরাবর কি হবে? মাইনাস i। ধনাত্মক y অক্ষ বরাবর যদি j হয়, ঋণাত্মক z অক্ষ বরাবর হবে মাইনাস j। z অক্ষ বরাবর k হলে ঋণাত্মক z অক্ষ বরাবর হবে মাইনাস k। এইবার প্রশ্ন হলো এই অক্ষগুলো কিভাবে থাকে? এই অক্ষগুলো পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে। তোমরা যদি তোমাদের ঘরের কোণ দেখতে চাও অথবা এই জায়গায় যদি দেখো, এটাকে যদি আমি x অক্ষ বলি, এটা হবে y অক্ষ, তাহলে আরেকটা অক্ষ কোন দিকে? আরেকটা অক্ষ হবে এই দিকে। এবার x অক্ষের সাথে y অক্ষের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। x অক্ষের সাথে z অক্ষের অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। y অক্ষের সাথে z অক্ষের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। তুমি যেইভাবেই এই অক্ষগুলোকে ঘুরিয়ে নাও না কেন, x y 90 ডিগ্রি করে থাকবে, y z 90 ডিগ্রি করে থাকবে, zx 90 ডিগ্রি করেই থাকবে। এখন যদি তুমি এই অক্ষগুলোকে ঘুরিয়ে দাও, যেই দিকে x অক্ষ থাকবে সেই দিকেই থাকবে i। i মানে হচ্ছে x অক্ষের দিক। আমি বলেছিলাম একক ভেক্টর মানে হচ্ছে মান হবে 1 এবং ওইটা দিয়ে শুধুমাত্র একটা দিক প্রকাশ করে।
আর এই জায়গায় এই যে তিনটা একক ভেক্টর, এই তিনটা একক ভেক্টর তিনটা নির্দিষ্ট দিক প্রকাশ করে। আই সবসময় এক্স অক্ষের দিক, জে সবসময় ওয়াই অক্ষের দিক, কে সবসময় জেড অক্ষের দিক। তুমি অক্ষগুলোকে যেই দিকে ঘুরাই দাও না কেন, আই মানেই এক্স অক্ষ, আই মানেই এক্স অক্ষ, জে মানেই ওয়াই অক্ষ, কে মানেই জেড অক্ষ। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা আয়ত একক ভেক্টর শিখলাম। এইবার আমরা যেটা জানবো সেটা হলো প্রসঙ্গ কাঠামো বা স্থানাঙ্ক ব্যবস্থা। প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান, বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয় করা হয়। তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যার সাপেক্ষে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান, বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যেমন এই বোর্ডটা একটা প্রসঙ্গ কাঠামো। যদি আমি বলি এই বিন্দুটার অবস্থান বলো, তাহলে কি করবে? কেউ বলবে যে বাম পাশ থেকে এত সেন্টিমিটার দূরে আর নিচে থেকে এত সেন্টিমিটার দূরে বিন্দুটা অবস্থিত। তাহলে এই বোর্ডের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই বোর্ডটা একটা প্রসঙ্গ কাঠামো হতে পারে। কারণ সংজ্ঞায় বলেছি যার সাপেক্ষে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান, বেগ, ত্বরণ ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এইবার যদি এটার মধ্যে দিয়ে একটা পিঁপড়া এইভাবে হেঁটে যায়, তাহলে এই বোর্ডের সাপেক্ষে এই পিঁপড়াটা কি করতেছে? গতিশীল, অর্থাৎ তার একটা বেগ থাকবে। সেই বেগ এই বোর্ডের সাপেক্ষে নির্ণয় করা যাবে। তখন এই বোর্ডটা একটা প্রসঙ্গ কাঠামো থাকবে। আমি নিজে যদি একটা বস্তু হই, তাহলে এই রুমটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। এই রুমের মধ্যে আমার একটা অবস্থান আছে, এই অবস্থান রুমের সাপেক্ষে নির্ণয় করা যাবে, তাই রুমটাকে একটা প্রসঙ্গ কাঠামো বলা যাবে। এইবার প্রসঙ্গ কাঠামো দুই প্রকার। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। একটা জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এই দুই প্রকার জড় প্রসঙ্গ আর অজড় প্রসঙ্গ কাঠামো আমি পড়াবো তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে গিয়ে। এই জায়গায় আমি যেটা পড়াবো সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো তিন প্রকার। জড় প্রসঙ্গ কাঠামো তিন প্রকার কি কি? এক নাম্বার হলো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দুই নাম্বার হলো দুই মাত্রিক প্রসঙ্গ কাঠামো, তিন নাম্বার হলো তিন মাত্রিক প্রসঙ্গ কাঠামো। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো দুই নাম্বার দুই মাত্রিক, আর তিন নাম্বার হলো তিন মাত্রিক প্রসঙ্গ কাঠামো। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার জড় আর অজড় যে বললেন দুইটা পড়ালেন না, আপনার কি ভুলে গেছেন নাকি? ভুলে গেছি এরকম না। ওই অধ্যায়ে গিয়ে ওটাকে বলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ওই অধ্যায়ে গিয়ে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো ভালো করে বোঝা লাগবে। এই জায়গায় না বুঝলেও সমস্যা নাই, কারণ এই জায়গায় হচ্ছে আমরা এই তিনটা প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করি। আর ওই জায়গায় গিয়ে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এখানে আমি বলছি তিন মাত্রিক, সর্বোচ্চ তিন মাত্রিক প্রসঙ্গ কাঠামো হইতে পারে, কিন্তু ওইখানে গিয়ে বলবো চার মাত্রিক, তখন আবার বলবো বামুন স্যার এক এক সময় এক এক কথা বলে। আর এই জন্য ওইটা আমি আপাতত অফ রাখলাম। ওইটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ, যখন অষ্টম অধ্যায় পড়াবো, মনে রেখো। এই কারণে এই জায়গায় আমি ওইটা বলতেছি না। এইবার তিনটা প্রসঙ্গ কাঠামো বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। মনে করো একটা পিঁপড়া,
চিকন একটা সুতা দিয়ে হাঁটতেছি। উদাহরণটা ক্লিয়ার করি। জানালার এই পাশ থেকে এই পাশে আমি একটা চিকন সুতা বেঁধে দিলাম। কি বেঁধে দিলাম? একটা চিকন সুতা বেঁধে দিলাম। জানালার ওই পাশে একটা পিঁপড়া ছেড়ে দেওয়া হলো। পিঁপড়াটা সুতা দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন একটা পর্যায়ে আসলো, আসার পরে আমি একটা স্টুডেন্টকে বললাম, পিঁপড়ার অবস্থানটা আমাকে জানাও। স্টুডেন্ট কি করলো? জানালার ডান পাশ থেকে একটা ফিতা দিয়ে মেপে বলল, স্যার পিঁপড়াটা 70 সেন্টিমিটার দূরে আছে। কোত্থেকে 70 সেন্টিমিটার? জানালার পাশ থেকে 70 সেন্টিমিটার দূরে আছে। তখন আমরা সবাই গেলাম, গিয়ে মাপলাম, মেপে দেখি 70 সেন্টিমিটার দূরে পিঁপড়াটা চুপ করে বসে আছে। তাহলে এই পিঁপড়ার অবস্থান সঠিকভাবে জানার জন্য আমাদের কয়টা দৈর্ঘ্য লাগলো? একটা। কয়টা দৈর্ঘ্য লাগলো? যেহেতু একটা দৈর্ঘ্য লাগলো, তাই এটাকে বলা হয় একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এটাকে কি বলা হয়? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এইবার ওই পিঁপড়াটা যখন আমি এই বোর্ডের মধ্যে ছেড়ে দিলাম, এই বোর্ডের মধ্যে, তখন আমি বলে দিলাম, পিঁপড়া সোজা যাবি। আমার কথা শুনবে? শুনবে না। তোমাদের কথা শুনবে? শুনবে না। এইবার পিঁপড়াটা ইচ্ছা মতো গেল, গিয়ে একটা জায়গায় গিয়ে বসলো। এইবার আমি একটা স্টুডেন্টকে বললাম, পিঁপড়ার অবস্থানটা আমাকে জানাও। তখন ওই স্টুডেন্ট কি করলো? গিয়ে বোর্ডের নিচ থেকে এই পর্যন্ত মাপলো, মেপে বললো যে এটা 54 সেন্টিমিটার দূরে আছে। আমরা সবাই বিশ্বাস করলাম, গেলাম, গিয়ে বললাম, পিঁপড়া কোথায় আছে? ছেলেটা বললো যে বোর্ডের নিচ থেকে 54 সেন্টিমিটার দূরে পিঁপড়াটা আছে। আমরা সে অনুসারে মাপলাম, এই জায়গায় 54 সেন্টিমিটার গিয়ে দেখলাম পিঁপড়া নাই। তাহলে এই জায়গায় একটা দৈর্ঘ্য দিয়ে পিঁপড়ার অবস্থান সঠিকভাবে সে আমাদের জানাতে পারলো না। এইবার আরেকটা ছেলে চালাক, সে বললো, স্যার আমি মেপে দিচ্ছি। সে কি করলো? নিচে থেকে মাপলো 54 সেন্টিমিটার, আবার ডান পাশ থেকে মাপলো, এটা হলো 57 সেন্টিমিটার। আমাদের বলে দিল, স্যার পিঁপড়াটা নিচে থেকে 54 সেন্টিমিটার আর ডান পাশ থেকে 57 সেন্টিমিটার দূরে আছে। আমরা আগের মতোই বিশ্বাস করলাম। বিশ্বাস করে এই জায়গায় গিয়ে মাপলাম 54 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার মাপলাম? 54 সেন্টিমিটার। তার আরো একটা কথা আছে, সেটা হলো ডান পাশ থেকে। তো এই ডান পাশ থেকে যখন আসতেছি, তখন দেখি এই জায়গায় আসে না। দুইটাতে আমাদের মিলতে হবে। তখন ডান পাশ থেকে 57 সেন্টিমিটার আর নিচে থেকে 54 সেন্টিমিটার মিলিয়ে দেখলাম এই জায়গায় পিঁপড়াটা বসে আছে। তাহলে বোর্ডের উপর দিয়ে যখন পিঁপড়াটা হাঁটবে, তখন আমাদের কয়টা দৈর্ঘ্য লাগবে? দুইটা দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি, তাহলে পিঁপড়ার অবস্থান সঠিকভাবে বলা যাবে। আর যদি একটা দৈর্ঘ্য বলি, তাহলে সঠিকভাবে বলা যাবে না। তাই পিঁপড়াটা বোর্ডের উপর দিয়ে হাঁটলে, এইখানে যেহেতু দুইটা দৈর্ঘ্য লাগে, তাই এই বোর্ডটা হলো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আবার রিপিট করি, সুতা দিয়ে হাঁটলে একমাত্রিক, পিঁপড়া যদি বোর্ডের উপর দিয়ে হাঁটে দ্বিমাত্রিক। এইবার পিঁপড়া যদি উড়ে বেড়ায়, তোমরা উড়ে বেড়ানোর কথা বললে একটু হাসি পাই আমি জানি। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, শুনেছো নিশ্চয়ই, এটা বাস্তব। পিঁপড়া যখন অনেক বয়স্ক হয়, তখন একটা পর্যায়ে গিয়ে তার পাখনা গজায়। আর ওই পাখা গজাইলে পিঁপড়ার নতুন পাখা পেয়ে অনেক বেশি উড়াউড়ি করে। আর যখন উপরের দিকে উঠে, তখন বিভিন্ন ধরনের পাখি তাদের ধরে খায়। আরো একটা ঘটনা ঘটে, সেটা হলো তারা যখন কোনো জায়গায় আলো দেখে, আলোর কাছাকাছি যায়, আলোর কাছাকাছি গেলে ওইখানেও আলোর তাপের কারণে হয়তো মারা যায়। এই জন্য বলা হয় পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। তাহলে একটা পিঁপড়া উড়ে এসে আমার মার্কারের উপরে বসলো। যখন মার্কারের উপরে বসলো, আমি একটা ছাত্রকে যদি বলি পিঁপড়ার অবস্থান আমাকে জানাও, তখন সে এই রুমের একটা এক্স অক্ষ ধরবে, আরেকটাকে ওয়াই অক্ষ ধরবে। এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা বের করবে, সেটা থাকবে আমার পায়ের নিচে।
এইবার পায়ের নিচে থেকে কি করতে হবে, উপরের দিকে উঠতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য লাগবে 3টা। কটা দৈর্ঘ্য লাগবে? 3টা। যদি পিঁপড়া উড়ে বেড়ায় তখন এই রুমটা হয়ে যাবে একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে একটা পিঁপড়া দিয়েই আমরা 3টা প্রসঙ্গ কাঠামো ব্যাখ্যা করতে পারি। 1 নাম্বার, একমাত্রিক হবে কখন? যখন একটা সুতা দিয়ে হাঁটবে একমাত্রিক। দ্বিমাত্রিক হবে যখন একটা তলের উপর দিয়ে হাঁটবে, সমতল হইতে পারে ফ্লোর, টেবিল অথবা বোর্ড, দেয়াল, সবগুলোই হবে দ্বিমাত্রিক। এইবার যদি পিঁপড়াটা উড়ে বেড়ায় তাহলে সেটা হবে ত্রিমাত্রিক। আজকে আর ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না। আমি যতটুকু পড়িয়েছি ততটুকু ভালো করে বুঝে পড়ে রাখবা। পরের দিন আমরা এরপর থেকে আবার ধারাবাহিকভাবে শুরু করব। আশা করি সবাই সুস্থ থাকবা, আমার জন্য একটু দোয়া করবা, আমি যেন তোমাদের এই ক্লাসগুলো দিতে পারি। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।